সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঢাকা কলেজের ছাত্ররা যাদেরকে আমরা এখনো সরাসরি দেখতে পাইনি তারা এবং সারা দেশের যে যেখানে আমাদের ক্লাস দেখছো সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের ক্লাসে পড়াচ্ছিলাম সমাবেশ, ম্যাথমেটিক্স একটি চ্যাপ্টার। এই সমাবেশের চ্যাপ্টারে আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমরা শেষ ক্লাস নেব, আজকে পঞ্চম ক্লাস। এখানে আমরা একটি বিশেষ টাইপের সমাবেশ এবং বিন্যাস একসাথে করে কিছু প্রবলেম, সেগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করব। তোমরা মনে হয় বুঝতে পারছো, কারণ হলো যে আমি কমেন্টে তোমাদের বুঝি নাই বা এই জায়গাটায় কি এরকম সমস্যা, এগুলো আমি খেয়াল করিনি, পাইনি। তাহলে আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো যে বিন্যাসে তো আমরা প্রবলেম করেছি, যেরকম যে একটা বর্ণে একটা শব্দে 8টি বর্ণ আছে, সে 8টি বর্ণকে কতভাবে সাজানো যায়, যেখানে 8টা বর্ণই ডিফারেন্ট। যেমন এখানে একটা বর্ণ আছে ডটার। ডটার শব্দটির বর্ণগুলো, যতগুলো বর্ণ আছে সবগুলোই ডিফারেন্ট। এটাকে কিভাবে সাজানো যায়, এই 8টি বর্ণকে কতভাবে সাজানো যায় সেটা আমরা বের করেছি। এখানে অনেকগুলো কন্ডিশন দিয়ে বের করেছি। আবার আমাদের কিছু শব্দ আমরা পেয়েছি, যেমন প্যারালাল। একই শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যে বর্ণ, একই রকম বর্ণ কয়েকটা আছে। প্যারা এ 2টা, তারপর এল 3টা, এরকম এরকম অনেকগুলো ব্যাপার ছিল। আজকে যেটা আমরা করব সেটা হলো যে ডটার শব্দটা থেকে 8টি বর্ণ নিয়ে, 8টি বর্ণ আছে, সেই 8টি বর্ণ থেকে 4টি করে নিয়ে আমরা বিন্যাস অথবা সমাবেশ করতে পারি। কিন্তু যেই শব্দগুলোতে একই রকম বর্ণ আছে একাধিক, সেগুলোর বিন্যাসগুলো আমরা আজকে একটু শিখতে চাই। সেটাও আমরা শিখেছি কীরকম, যে প্যারালালের সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সমাবেশ করা যায় সেটা আমরা শিখেছি। কিন্তু প্যারালাল শব্দের মতোই, প্যারালাল শব্দটি যদি আমরা চিন্তা করি, সেখান থেকে যদি আমি বলতাম যে 4টি বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়, আমরা বিন্যাস করতে হবে, অথবা কতভাবে বাছাই করা যায়, এই বিষয়গুলো আমরা আজকে একটু দেখব। তো প্রথম যে শব্দটা দেখতে চাই সেটা হলো প্রফেসর। প্রফেসর একটি শব্দ। প্রফেসর এই শব্দটিতে আমরা খেয়াল করি যে এখানে আর আছে 2টা, এখানে এস আছে 2টা, এখানে ও আছে 2টা, আর আর বর্ণ আছে আমাদের পি এফ ই। বর্ণ আছে 6 রকম, কিন্তু সংখ্যা হলো 9টি বর্ণ। প্রফেসর শব্দটিতে 9টি বর্ণ। এই 9টি বর্ণের মধ্যে 6 প্রকারের বর্ণ আছে। এখান থেকে আমরা বললাম যে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ গঠন করা যায়, বা 4টি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যায়, অথবা 4টি করে বর্ণ নিয়ে কতভাবে দল গঠন করা যায়, 4টি করে বর্ণ কতভাবে নির্বাচন করা যায়, এই শব্দগুলো ব্যবহার করলেই সেটা হচ্ছে সমাবেশ। আর আমি যদি বলি 4টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, তখন কিন্তু বিন্যাস হয়ে গেল। এখানে দুইটা জিনিসই আমি দেখাবো, যে এটা কতভাবে সমাবেশ করা যায়, কতভাবে বিন্যাস করা যায়। তাহলে এখানে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, যে অভিন্ন জোড়া বর্ণ যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমি আগে কাজ করতে চাই। প্রথম 1 নাম্বার, অভিন্ন জোড়া বর্ণ গুলো হতে যে কোনো 2 জোড়া বর্ণ বাছাইয়ের উপায়।
উপায়, বাছাইয়ের উপায়। বাছাই উপায় মানে হচ্ছে সমাবেশ। তাহলে আমার জোড়া বর্ণ আছে 3 জোড়া, 3 জোড়া থেকে আমি 2 জোড়া নেব, 3C2, 2 জোড়া নিলে আমার 4টা হয়ে যাবে। আমার প্রশ্নটা হলো যে প্রফেসর শব্দটির বর্ণগুলো থেকে যে কোনো চারটি করে বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যায়। দ্বিতীয় প্রশ্ন হলো 4টি করে বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। তাহলে বাছাইটা আগে বের করছি আমরা। 3C1, 3C2 মানে 3C1, 3C1 মানে 3। এটা হলো বাছাইয়ের উপায় বা শব্দ গঠনের উপায়। অথবা সাজানোর উপায়। শব্দ গঠনের উপায় এই 3 ভাবে তো আমি বাছাই করতে পারি। 3 ভাবে বাছাই করলে এদের প্রত্যেককে আবার কতভাবে সাজাইতে পারি সেটা আমি দেখব। 4টা বর্ণ আছে, ফ্যাক্টরিয়াল 2 উপায় আমি সাজাবো, ফ্যাক্টরিয়াল 4 উপায় সাজাবো। কিন্তু এদের মধ্যে একই রকম বর্ণ, 2 জোড়া বর্ণগুলো নিলে হয় 2টা আর নিলাম, 2টা এস নিলাম, অথবা 2টা আর 2টা এস এরকম আসবে, অথবা 2টা আর 2টা ও, অথবা 2টা এস 2টি ও, এরকম 3 রকম ভাবে দিতে পারি। সেই 3 রকম ভাবে বাছাই করতে পারি বা 3 রকম ভাবে নির্বাচন করতে পারি। সেটা আমার হলো বাছাই সংখ্যা বা সমাবেশ সংখ্যা। আর এদের প্রত্যেককে আবার কতভাবে সাজাতে পারি? প্রত্যেককে সাজাতে পারি ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2, কেন? কারণ একই রকম বর্ণ আছে 2টা করে, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ। তাহলে 324 2 into 2, that is 3 into 6, 18 ভাবে শব্দ গঠন করতে পারি আমি 18 ভাবে। তাহলে এবার আমি জোড়া বর্ণ নিব একটা। অভিন্ন জোড়া বর্ণগুলো হতে একটি জোড়া। 2 নম্বর, অভিন্ন জোড়া বর্ণ হতে এক জোড়া এবং অন্য বর্ণ হতে 2টি ভিন্ন বর্ণ নিয়ে বাছাইয়ের উপায়। এটা কত? এটা হয়ে যাবে আমার 3C1। আমি 3 জোড়া বর্ণ থেকে যে কোনো এক জোড়া নিচ্ছি। কত ভাবে নিতে পারি? 3C1, দ্যাট ইজ 3 ভাবে নিতে পারি। পরের জায়গাটাই আমাদের ছাত্ররা কনফিউজ করে ফেলে। সে মনে করে যে অবশিষ্ট 3টা থেকে আমার 2টা নিতে হবে। জোড়া বর্ণগুলো তো আমি এক জোড়া নিয়ে ফেলছি, তাহলে অন্যগুলোর থেকে অবশিষ্ট যে 3টা আছে, একক বর্ণ যেগুলো আছে পি, এফ, ই, এগুলো থেকে 2টা নিতে হবে। এই জায়গাটাই কনফিউশনটা আমি দূর করে দিই। সেটা হলো যে আমরা যখন জোড়া বর্ণগুলো নিব, এক জোড়া আমি নিয়ে নিলাম, দ্যাট ইজ 2R যেখানে নিলাম সেখানে তো 2S আসবে না। তাহলে 2R যখন নিলাম তখন আমি একটা এস নিতে পারি, অথবা একটা ও নিতে পারি, পি নিতে পারি, এফ নিতে পারি, ই নিতে পারি। তাহলে আমার অবশিষ্ট বর্ণ হচ্ছে 5 প্রকার, অর্থাৎ 5টা বর্ণ থেকে আমি যে কোনো 2টি নেব। এই জন্য এটা হচ্ছে 5C2, দ্যাট ইজ 3 into 5 into 4 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 মানে 2। এটা হলো 30 ভাবে নিতে পারি। এটা আমরা 30 ভাবে নিতে, এই 30 ভাবে নিলে এদেরকে আমি সাজাতে পারি আবার কত ভাবে? হ্যাঁ, শব্দ গঠনের উপায়, দ্যাট ইজ শব্দ গঠনের উপায়।
শব্দ গঠনের উপায় 30 ভাবে তো আমি বাছাই করতে পারি, এদেরকে আমি সাজাতে পারি আবার কতভাবে, 4টা বর্ণ আছে না, ফ্যাক্টরিয়াল 4, এদের মধ্যে 2টি বর্ণ একই রকম, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ। ওকে, তাহলে এটা আমার হয়ে যাবে 30 ইন্টু 12, দ্যাট ইজ 360। এই হলো জোড়া বর্ণগুলোর কাজ। এখন জোড়া বর্ণ তো আমার না নিলেও চলবে, জোড়া বর্ণ না নিয়ে আমি এখন চারটা বর্ণ নিয়ে কথা করতে পারি। তাহলে জোড়া বর্ণ না নিয়ে করবো কিভাবে, জোড়া বর্ণগুলোতে যেগুলো আছে আর আছে, এস আছে, ও আছে, এগুলো আমি একটা একটা করে নেব। তাহলে আর একটা, এস একটা, ও একটা, 3টা আর 3টা একক বর্ণ আমার আছে 6টা। এই 6টি বর্ণ থেকে 4টি বর্ণ আমি কতভাবে বাছাই করতে পারি। হ্যাঁ, এই কথাটা এখন আমরা বলবো এইভাবে যে 6 প্রকার বর্ণ হতে 4টি বর্ণ বাছাইয়ের উপায়। 6C4, that is 6C2, 6 into 5 divided by 2, that is 15 ভাবে আমি নিতে পারি। তাহলে শব্দ গঠনের উপায় এখানে শব্দ গঠনের উপায় 6টাই যেহেতু ডিফারেন্ট, 6টি বর্ণই যেহেতু এখানে ডিফারেন্ট, এই জন্য সরাসরি আমি 6P4 এই সূত্রটা ব্যবহার করতে পারি। 6P4 মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, 4টা নিচে 4 যেহেতু 4টা নিতে হবে, 30 12 360। এই হলো আমাদের উপায়। আর কি, আর তুমি নিজেও চিন্তা করে দেখতে পারো, তোমরা নিজেও চিন্তা করে দেখতে পারবো যে এখানে আর কি উপায় আছে কিনা। আমরা 3টা উপায় বের করতে পেরেছি। কি, জোড়া বর্ণ 2টাই জোড়া জোড়া, এরকম 2 জোড়া বর্ণ নিলে 4টা হয়, অথবা জোড়া বর্ণগুলো একটা অন্য বর্ণ যে কোনো 2টা, তাহলেও 4টা হয়। আর একটা উপায় করলাম আমরা কি, যে সবগুলোই ডিফারেন্ট, 6 রকম ডিফারেন্ট বর্ণ আছে, 6টা ভিন্ন বর্ণ আছে, এই 6 রকম ডিফারেন্ট বর্ণ নিয়ে আমি আরেকটা করলাম। তাহলে 6 রকম থেকে 4টা নিয়ে করলাম, বাছাই করতে পারি 15 ভাবে, আর শব্দ গঠন করতে পারি, দ্যাট ইজ সাজাইতে পারি আমি হচ্ছে 360 ভাবে। তাহলে মোট সমাবেশ সংখ্যা মোট বাছাইয়ের উপায় অথবা মোট সমাবেশ সংখ্যা, যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারি আমরা। তাহলে সমাবেশ সংখ্যা হলো 3, পরেরটাতে হলো 30, শেষেরটাতে হলো 15, 48। মোট শব্দ গঠনের উপায় প্রথমটাতে আমার শব্দ গঠনের উপায় ছিল 18, দ্বিতীয়টাতে শব্দ গঠনের উপায় 360, পরেরটাতে 360। মোট 738 উপায় আমি শব্দ গঠন করতে পারি, আর বাছাই করতে পারি 48 উপায়। ওকে, এই টাইপের আরেকটি প্রবলেম আমি দেখাতে চাই, সেটা হলো সেখানে আবার একই রকম বর্ণ 3টা আছে, এই জন্য ওটা আমি একটু দেখাতে চাই। হ্যাঁ, তাহলে দেখো শব্দটা আমি বলি। শব্দটা হলো অ্যাড্রেসি। এখানেও 9টা বর্ণ, অ্যাড্রেসি এখানেও 9টা বর্ণ। এই শব্দটি শিখতে আমার দেখো
ই আছে 3টি, অভিন্ন ত্রয়ী বর্ণ, অভিন্ন ত্রয়ী বর্ণ এক সেট, অভিন্ন ত্রয়ী বর্ণ এক সেট, অভিন্ন জোড়া বর্ণ এটা আছে 2 সেট, ডি ডি এস এস। এরপর আছে অন্য বর্ণ বা ভিন্ন বর্ণ, এখানে হয়ে গেছে 7টা, আর আছে তাহলে এ আছে আর আছে। এই হলো আমাদের অ্যাড্রেসে একটা শব্দ, এই শব্দটিতে বর্ণ সংখ্যা হলো, এই শব্দটিতে বর্ণ সংখ্যা 9টি, যার মধ্যে 3টি বর্ণ একই রকম, সেটা হলো ই, আর জোড়া বর্ণ আছে 2টা, ডি ডি এস এস, আর এককভাবে আছে এ এবং আর। এই 9টি বর্ণ অ্যাড্রেসি শব্দটি থেকে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো সমাবেশ এবং কতগুলো বিন্যাস গঠন করা যায়। প্রশ্নটা বিভিন্নভাবে হতে পারে। মোট কথা হলো 4টি করে বর্ণ নিয়ে সমাবেশ কতটা হবে, 4টি করে বর্ণ নিয়ে বিন্যাস কটা হবে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। বাছাই করা যায়, নির্বাচন করা যায়, দল গঠন করা যায়, এই শব্দগুলো ব্যবহার করলে আমরা আবার বলেছি যে এটা হচ্ছে সমাবেশ। আর যদি বলি কতগুলো শব্দ গঠন করা যায় বা কতভাবে সাজানো যায়, এটা হচ্ছে বিন্যাস। সাজানোর বিষয়টা আসলে সেটা বিন্যাস। তাহলে আমরা এখন দেখি প্রথম 1 নাম্বার, অভিন্ন ত্রয়ী বর্ণ এক সেট, দ্যাট ইজ 3টা ই, ও অন্য বর্ণ একটি, একটি নিয়ে বাছাইয়ের উপায়। বাছাইয়ের উপায়, তাহলে ত্রয়ী বর্ণ আছে আমার একটাই, তাহলে 1। আর অন্য বর্ণ, তাহলে ত্রয়ী বর্ণ বাদে আমার বর্ণ আছে কয়টা, আমার আছে ডি আছে, এস আছে, এ আছে, আর আছে। আমি ডি কিন্তু 2টা নেব না, 2টা নিলে একটা নিতে হবে আমার, কারণ আমার নিতে হবে মোট 4টা। ত্রয়ী বর্ণ নিচ্ছি, তার মানে এখানে 3টা আছে, আর একটা বর্ণ রাখবো, তাহলে একটা ডি নিতে পারি, একটা এস নিতে পারি, একটা এ নিতে পারি, একটা আর নিতে পারি, তাহলে 4টা থেকে একটা, 4টা থেকে একটা, তাহলে এটা হলো 4 ভাবে, এটা হলো আমাদের 4 ভাবে আমরা নিতে পারি। এটাকে আমি আবার সাজাতে পারি কতভাবে, মানে দ্যাট ইজ শব্দ গঠনের উপায়। গঠনের উপায় আমি বাছাই করতে পারি 4 ভাবে, তার সাথে এদেরকে আমি সাজাতে পারি কতভাবে, 4টা বর্ণকে আমি সাজাতে পারবো কতভাবে, ফ্যাক্টরিয়াল 4 উপায়। কিন্তু এদের মধ্যে 3টা একই রকম, ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3, তাহলে এটা আমার হয়ে যাবে 4 × 4, দ্যাট ইজ 16। এখানে সাজানোর উপায় হচ্ছে 16। নেক্সট, এখন ত্রয়ী বর্ণ নিয়ে আমার আর কাজ নাই, ত্রয়ী বর্ণকে কাজ নাই, এই ত্রয়ী বর্ণকে আমি জোড় বর্ণ বানায় ফেললাম, মানে 3টা নিব না আমি আর, কারণ 3টা নিয়ে কতভাবে বাছাই করা যায় এবং কতভাবে শব্দ গঠন করা যায় সেটা আমরা শিখে ফেলেছি। এখন আমি 2টা করে নেব, তাহলে 2টা করে নিলে জোড় বর্ণ তাহলে আমার হয়ে গেল এখন 3 সেট। এই জোড় বর্ণ হয়ে গেল 3 সেট, 2টা ডি, 2টা ই, 2টা এস। এই 3 সেট থেকে আমি আবার কতভাবে সাজাতে পারি, তিন জোড়া তিনটি অভিন্ন জোড়া, 3টি
অভিন্ন জোড়া বর্ণ হতে দুইটি জোড়া বর্ণ বাছাইয়ের উপায় বাছাই করবো, 3 জোড়া থেকে 2 জোড়া বাছাই করবো। তাহলে সেটা আমার হতে পারে 3C2, দ্যাট ইজ 3C1, তার মানে 3। এখন যদি বলি শব্দ গঠন, তাহলে শব্দ গঠনের উপায় এই 3 জোড়া, তাদেরকে 4টা বর্ণ আছে, তাহলে সেটাকে ফ্যাক্টরিয়াল 4, ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2 এভাবে আমি সাজাতে পারি। তাহলে এটা হয়ে গেল 3 × 6, দ্যাট ইজ 18। 18 ভাবে আমি এখানে শব্দ গঠন করতে পারি এই পদ্ধতিতে। কি, এখানে জোড়া বর্ণ থাকবে 2টা। কি কি জোড়া বর্ণ? 2টা ডি, 2টা ডি, 2টা ডি, 2টা ই। এদেরকে আমি শব্দ গঠন করতে পারবো 6 ভাবে। আমার 2টা ডি, 2টা এস, এখানেও আমি সাজাতে পারবো 6 ভাবে। 2টা এস, 2টা ই, এদেরকেও আমি সাজাতে পারবো 6 ভাবে। কারণ একই রকম বর্ণ আছে, এদেরকে 4টা বর্ণ ফ্যাক্টরিয়াল 4 উপায়ে সাজানো যায়। সেই 4টার মধ্যে আবার 2টা একই রকম, আরেক 2টা একই রকম, তাহলে 24/4, তার মানে 6 ভাবে আমি সাজাতে পারি। প্রত্যেকটাকে 6 ভাবে সাজাতে পারি, তাহলে আমি 318 ভাবে সাজাতে পারি জোড়া বর্ণগুলো, শুধু জোড়া বর্ণগুলো নিয়ে। তাহলে এবার আসি আমরা যে জোড়া বর্ণগুলো নেব, 1 জোড়া। 3 নাম্বার, অভিন্ন জোড়া বর্ণগুলো হতে এক জোড়া এবং অন্য বা ভিন্ন দুটি বর্ণ নিয়ে বাছাইয়ের উপায়। তাহলে 3 জোড়া বর্ণ থেকে আমি 1 জোড়া নেব, সেটা হবে 3C1। এখানে আমাদের কনফিউশন যেটা হয় সেই জায়গাটা আমি বলে নিই। আমার এখানে বর্ণ আছে কয় প্রকার? 1, 2, 3, 4, 5 প্রকার বর্ণ আছে। 5 প্রকার বর্ণের মধ্যে 1 জোড়া তো আমি নিয়ে নিলাম, তো 2টা ই নিয়ে নিয়েছি, অথবা 2টা ডি নিয়েছি, অথবা 2টি এস নিয়েছি। তাহলে 2টা ই যদি আমি নিয়ে নিই, তাহলে আমার বর্ণ থাকবে কয়টা? ডি, এস, এ, আর, 4টা। এই 4টি থেকে আমার 2টি নিতে হবে, এই 4টি থেকে 2টি। সেটাকে সাজানোর পর হচ্ছে 3, 4, 3/2, এটা হলো 318। এখানে আমরা 18 ভাবে সাজাতে পারি, 18 ভাবে বাছাই করতে পারি। তাহলে শব্দ গঠনের উপায়, শব্দ গঠনের উপায় 18 ভাবে আমরা বাছাই করতে পারি। এই বাছাইকৃত বর্ণগুলোকে আবার সাজানোর উপায়, 4টা বর্ণ আছে, 4টা বর্ণকে আমি ফ্যাক্টরিয়াল 4 উপায়ে সাজাতে পারি। এদের মধ্যে আবার একই রকম বর্ণ আছে 2টা অভিন্ন জোড় বর্ণগুলো হতে 1 জোড়া, তাহলে 2টা আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 18 × 12। ওকে, 18 × 12 কত হবে? 180, 36, 216 ভাবে আমি শব্দ গঠন করতে পারি। তাহলে এটা হলো জোড় বর্ণগুলো থেকে 2 জোড়া নিচ্ছি, জোড় বর্ণগুলো থেকে 1 জোড়া নিচ্ছি, আর এখানে হচ্ছে ত্রয়ী বর্ণ একটা নিয়েছি। এখন আর কি উপায় বাকি আছে?
আরেকটা উপায় আমাদের বাকি আছে, সেটা হলো যে সবগুলোই ডিফারেন্ট। সবগুলো বর্ণ যদি ডিফারেন্ট হয় তাহলে সেখানে আমরা কতভাবে সাজাতে পারি, কতভাবে আমরা বাছাই করতে পারি। তাহলে বর্ণ কয় প্রকার? 1 2 3 4 5, 5 প্রকারের বর্ণ এখানে আছে। তাহলে 5 প্রকার বর্ণ হতে 5 প্রকার বর্ণ হতে 4টি বাছাইয়ের উপায়। 5C4। 5C4 মানে 5C4 মানে হচ্ছে 5C1, দ্যাট ইজ এ হলো আমাদের বাছাইয়ের উপায়। তাহলে শব্দ গঠনের উপায়, P4, that is 5 into 4 3 2, তাহলে 25 120 এই হলো আমাদের বাছাই এবং শব্দ গঠনের উপায়। এই 4টা ধাপে আমরা করতে পারি, যে ত্রয়ী বর্ণ একটি, অন্য বর্ণ যে কোনো একটা, জোড়া বর্ণগুলো থেকে যে কোনো 2 জোড়া, যে কোনো 2 জোড়া, তাহলে 4টা হয়ে যাবে। এরপর হচ্ছে জোড়া বর্ণগুলো থেকে একটি এবং অন্য যে কোনো 2টা বর্ণ। এই অন্য 2টা বর্ণ বাছাই করতে গেলেই আমাদের সমস্যা হয়ে যায়, বুঝতে সমস্যা হয়। সেটা হলো যে 2টার থেকে 2টা নাকি 4টা থেকে 4 প্রকার থেকে 2টা। তাহলে 4 প্রকার থেকে আমার 2টা বাছাই করতে পারি আমরা 18 ভাবে। এদিকে আমি সাজাতে পারি এতভাবে। আর চতুর্থ ধাপটা হলো যে একেবারেই 5টি ভিন্ন বর্ণ থেকে 4টি নিয়ে কতভাবে বাছাই করতে পারি, 5 ভাবে। শব্দ গঠন করতে পারি কতভাবে, 120 ভাবে। তাহলে এটা আমরা যোগ করে ফেলবো সবগুলো। অতএব বাছাইয়ের মোট উপায়, মোট বাছাইয়ের উপায়, প্রথমে হলো 4, তারপরেরটিতে হলো 3, তারপরেরটিতে হলো 18, শেষেরটিতে হলো 5। 7 12 30, 30 উপায় আমরা বাছাই করতে পারি। আর মোট শব্দ গঠনের উপায়, শব্দ গঠনের মোট শব্দ গঠনের উপায়, প্রথম হলো 16, দ্বিতীয়টাতে হলো 18, তৃতীয়টাতে হলো 216, 120। তাহলে 16 16 32, 18 50, 370, মোট 370 উপায় আমরা শব্দ গঠন করতে পারি। এই হলো আমাদের বিন্যাস এবং সমাবেশকে একত্রিত করে কিছু প্রবলেম, দুইটার কনসেপ্ট মিলে তাহলে আমরা এটা করতে পারবো। এইটাকে আমরা এই প্রবলেমগুলো আজকাল খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আগে এগুলোকে আমরা খুব কঠিন প্রবলেম মনে করতাম, কিন্তু এখন আমাদের প্রয়োগের যে জায়গাটা আছে, দ্যাট ইজ সৃজনশীল অংশের ক খ গ, আমাদের ম্যাথমেটিক্সের 3টা পার্ট তোমরা জানো, ক খ গ। এই গ এর অংশটাতে আমরা এই টাইপের প্রবলেম দিয়ে দিই। আজকাল এমন হয়ে গেছে যে এইটা ছাড়া গ এর অংশটা বিন্যাস সমাবেশের ক্ষেত্রে গ প্রশ্নটা এই টাইপের প্রবলেমেই বেশিরভাগ সময় থাকে।
অর্থাৎ বিন্যাস এবং সমাবেশকে একসাথ করে, দুইটার ধারণা একসাথ করে মিলায় আমরা এই প্রবলেমগুলো করতে পারি। অন্য কিছু প্রবলেম আছে যে শুধু সমাবেশের ধারণা থাকলে করা যায়, আবার কিছু প্রবলেম আছে যে শুধু বিন্যাসের ধারণা থাকলেই করা যায়। কিন্তু এই টাইপের প্রবলেমগুলো আজকে যে দুটো আমি করলাম, একটা হচ্ছে প্রফেসর আর একটা হলো অ্যাড্রেসি, এই দুইটা প্রবলেম যেভাবে করলাম সেগুলো আমাদের জন্য এখন ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং অ্যাডমিশন টেস্টে এই টাইপেরগুলো একটু বেশি আসবে। যাক, আমরা দুটো প্রবলেম দেখলাম, এখন অন্য আরেকটা জিনিস দেখব। এটা বলছে পারমিউটেশনস। তিন, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 12টা বর্ণ আছে, বর্ণ সংখ্যা বর্ণ সংখ্যা 12। পারমিউটেশনস শব্দটিতে বর্ণ সংখ্যা 12। এই 12টি বর্ণ থেকে বলছে যে একটি স্বরবর্ণ এবং 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে এমনভাবে সাজাতে হবে যেন স্বরবর্ণটি সর্বদা মাঝের স্থানে থাকে। অর্থাৎ 2টি ব্যঞ্জন বর্ণ আর একটি স্বরবর্ণ মিলে আমি 3টে বর্ণ নিয়ে সাজাবো, সেখানে মাঝের স্থানটি, এই স্থানটাতে থাকবে সবসময় স্বরবর্ণ। আর এটাতে ব্যঞ্জন বর্ণ, এটাতে ব্যঞ্জন বর্ণ। কতভাবে আমি সাজাতে পারি, কতভাবে আমি শব্দ গঠন করতে পারি? শর্ত হলো স্বরবর্ণগুলো সর্বদা মাঝের স্থানে থাকবে। তো বর্ণ সংখ্যা এখানে 12টি, যার মধ্যে স্বরবর্ণ কয়টা? 1, 2, 3, 4, 5, 5টা স্বরবর্ণই আছে। স্বরবর্ণ 5টি এবং ব্যঞ্জন বর্ণ, তাহলে মোট বর্ণ যেহেতু 12টি, তাহলে ব্যঞ্জন বর্ণ অবশ্যই 7টি। এদের মধ্যে মানে ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে 2টি টি বিদ্যমান। এখানে অনেকে একটু কনফিউশন হয়ে যায়, কনফিউজড করে বা করতে পারে, সেটা আমি বলি যে যদি অনেক সময় একটা বর্ণ আছে ক্যাপিটাল লেটার, একটা আছে স্মল লেটার, এটাকে ডিফারেন্ট বর্ণ হিসেবে চিহ্নিত করতে চায়, মানে কারো মাথায় আসতে পারে যে এটা ডিফারেন্ট কিনা। আমি একদম পরিষ্কার করে বলে দিই, এটা কোনো ডিফারেন্ট না। প্রথম লেটারটা ইংরেজির লেখার যে নিয়ম, সেই নিয়ম থেকে আমরা ক্যাপিটাল লেটারে লিখি। এখন এখানে ওইটার মতো করে যদি আরেকটা সেম বর্ণ, এখানে যখন পি আছে, ভিতরে যদি আরেকটা পি থাকতো স্মল লেটার, তাহলে এই দুটা কিন্তু আমরা ডিফারেন্ট কিছু ধরতাম না। এই দুটো আমার দুইটাই পি, দুইটাই একই জিনিস। এই জায়গাটায় কনফিউজ হওয়ার কোনো স্কোপ নেই। তাহলে এখন স্বরবর্ণ আমার 5টা আছে, ব্যঞ্জন বর্ণ আছে 7টা ব্যঞ্জন বর্ণের মধ্যে আবার 2টো টি বিদ্যমান। তাহলে আমার যেটা করতে হবে যে 5টা স্বরবর্ণ থেকে যে কোনো একটি নিয়ে মাঝের স্থানটা পূরণ করতে হবে। তাহলে মাঝের স্থানটা আমি পূরণ করতে পারি কতভাবে? 5C1। মাঝের স্থানটা আমি পূরণ করতে পারি 5C1। তাহলে প্রথম হলো যে একটি স্বরবর্ণ নিয়ে মাঝের স্থানটি পূরণ করার উপায়। পূরণ করার উপায় 5C1। এখন আমি দুই পাশে 2টা
ব্যঞ্জন বর্ণ নেব। তাহলে এখানে একটা কেস আমি ফার্স্ট কেস হিসাব করি, সেটা হলো যে আমি দুইটা টি নিব দুই পাশে। সম্ভব, কারণ আমার দুইটা টি আছে। মাঝের স্থানে স্বরবর্ণ এবং দুই প্রান্তে দুটি টি নিয়ে শব্দ গঠনের উপায়। 5C1 × 1, দুইটা টি থেকে দুইটা টি নেব, দুই পাশে বসাবো। এটাকে যতই আমি ঘুরাই ফেরাই বসাই না কেন, একটা টি পাশে একটা এই পাশে এলাম, আবার সে দুটোকে আমি চেঞ্জ করে দিলাম, অবস্থান চেঞ্জ করে দিলাম, তাতে আমার শব্দগুলো ডিফারেন্ট কিছু হবে না। এই জন্য এখানে 1। তাহলে শব্দ গঠন করতে পারি আমি 5 ভাবে। 2 নম্বর, মাঝের স্থানে একটি স্বরবর্ণ ও এবং দুই প্রান্তে দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে শব্দ গঠনের উপায়। কত হবে? স্বরবর্ণ আমি নিতে পারি 5C1 উপায়ে, এটা। আর দুইটা বর্ণ নিতে পারি। আমার বর্ণ আছে কয়টা? 7টা। ব্যঞ্জন বর্ণ আছে 7টা, কিন্তু এখানে দুইটা টি একই রকম। তাহলে আমার 6 প্রকারের বর্ণ আছে, 6 প্রকারের ব্যঞ্জন বর্ণ আছে। এই 6 প্রকার থেকে আমি যে কোনো দুইটা নেব, কারণ দুইটা টি নিলে কি হয় সেটা আমি আগেই বলে ফেলেছি। তাহলে আমি 6টা থেকে নেব 2টা, 6C2। এইখানে এই দুই প্রান্তের দুইটাকে আমরা আবার সাজাতে পারি। যদি এখানে পি নেই আর এখানে আর নেই, তাহলে আমি আরেকভাবে সাজাতে পারি যে এখানে আর, এখানে পি। এই জন্য 2 দ্বারা গুণ হয়ে যাবে, ফ্যাক্টরিয়াল 2 দ্বারা গুণ হয়ে যাবে, কারণ দুইটার অবস্থান পরিবর্তন করতে পারতেছেন। 3টা যদি অবস্থান পরিবর্তন করতে পারতাম তাহলে ফ্যাক্টরিয়াল 3 দ্বারা গুণ করতাম। তাহলে 5 × 6 × 5/2, ফ্যাক্টরিয়াল 2 মানে 2, আর এটা হলো 2, 30। এই হলো 150। এই হলো দুইটা স্টেপ। এখানে এক জায়গায় দুইটা টি থাকবে, আরেক জায়গায় টি একটা থাকবে। এই নিয়ে মোট শব্দ গঠনের উপায় হচ্ছে এখানে 155। মোট শব্দ গঠনের উপায় 155। তাহলে এই টাইপের প্রবলেমগুলো ছিল আমাদের বিন্যাস এবং সমাবেশকে একসাথ করে। এখন আসলে আমরা অন্য একটু দিকে চোখ দেই, সেটা হলো ভাগাভাগির উপায়, ভাগ করার উপায়। যেমন আমি যদি তোমাকে বলি যে ABCD, ABCD 4টা বস্তু আছে, এটাকে 2টা ভাগে ভাগ করো, সমান 2 ভাগে ভাগ করো। প্রশ্নটি হলো সমান 2 ভাগে ভাগ করো। আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি? ABCD, তাহলে ACBD, AD, BC, এরপর BC, AD,
বিসি এডি, এরপর সিডি সিডি এবি, এরপর হলো বিডি বিডি এসি। কবে ভাগ করলাম? আমরা যতভাবে ভাগ করি না কারণ এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা এটা দুই ভাগে ভাগ করলাম। যদি এখানে দুই ব্যক্তি হতো, একটা এক্স একটা ওয়াই, তাহলে ঠিক ছিল। কিন্তু যদি বলতাম যে শুধু দুই ভাগে ভাগ করো, শুধু দুইটা ভাগ, তাহলে এই তিনটা আর উপরেরগুলো কিন্তু ডিফারেন্ট না, এরা কিন্তু ডিফারেন্ট না। আমি তিনটা ভাগ করছি, আমি যদি এই দুইটা ভাগকে আবার দুইজন ব্যক্তির মধ্যে দিতে চাই, তাহলে আমি কি করব? এই তিনটাকে একভাবে দেব, এবিসিডি, এসি বিডি আর এডি বিসি, এভাবে আমি দিতে পারি। দুই ভাগে ভাগ করলাম। কিন্তু যদি আবার আমি এই ভাগগুলো এই অংশটুকু এক্সকে দিলাম, এই অংশটুকু ওয়াইকে দিলাম, সেক্ষেত্রে তো দুই ভাগ হয়ে গেল, ডিফারেন্ট হলো। কিন্তু যদি শুধু দুই ভাগ বলি যে চারটা বস্তুকে সমান দূরে ভাগ করো, এর বাইরে তো আমার ভাগ করার আসলে কোনো স্কোপ নাই, এই তিনটার বেশি স্কোপ নেই। কিন্তু যদি আমি বলি দুই ব্যক্তির মধ্যে দাও, তাহলে আবার এই তিনটা এই পাশে চলে আসবে, সিডি বিডি বিসি বিডি, সিডি পাশে হলে এবি, বিসি হলে এডি আর বিডি হলে এসি। তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। যদি দুই ব্যক্তির মধ্যে আমি বলি, তাহলে ভাগ করার উপায় বেড়ে যাবে। আর যদি জাস্ট দুইটা ভাগ করতে বলি, কোনো ব্যক্তির মধ্যে না, জাস্ট দুইটা ভাগ করো, কিছু বস্তুকে দুইটা ভাগ করো, তাহলে সেটা কিন্তু কম হবে। তাহলে এটা হলো আমাদের একটা কনসেপ্ট। হ্যাঁ, তাহলে এটা করি কিভাবে আমরা? এই কাজটা আমরা করি কিভাবে? এই কাজটার আমাদের সূত্রটা কি? আমাদের পি প্লাস কিউ সংখ্যক বস্তু আছে, পি প্লাস কিউ সংখ্যক বস্তু থেকে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, দুইটা ভাগ করতে হবে। একটা ভাগে থাকবে পি সংখ্যক বস্তু আর একটা ভাগে থাকবে কিউ সংখ্যক বস্তু। এটা আমি কতভাবে করতে পারি? তাহলে আমরা একদম খুব সিম্পল, যে আমি যদি পি প্লাস কিউ সংখ্যক বস্তু থেকে আমি পি সংখ্যক বস্তু নেই, তাহলে সেটা একটা ভাগ হলো। আর অবশিষ্ট থাকবে কয়টা? অবশিষ্ট থাকবে কিউ সংখ্যক বস্তু। তাহলে কিউ সংখ্যক বস্তু একেবারে যা আছে, অবশিষ্ট যা আছে, সেটা আরেকটা ভাগ। আমি প্রথম পি সংখ্যক বস্তু নেওয়ার সময় বাছাই করে নিলাম পি প্লাস কিউ সংখ্যক বস্তু থেকে পি সংখ্যক বস্তু। তাহলে এই উপায়টা হচ্ছে আমাদের পি প্লাস কিউ ফ্যাক্টরিয়াল পি, তার সাথে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস পি ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ পি প্লাস কিউ। এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল পি আর এটা হলো ফ্যাক্টরিয়াল কিউ। এই হলো আমাদের সূত্র, যে পি প্লাস কিউ সংখ্যক বস্তু থেকে আমি যদি পি প্লাস একটা ভাগে পি সংখ্যক বস্তু নেই আর একটা ভাগে কিউ সংখ্যক বস্তু নেই, তাহলে আমার ভাগ করার উপায় হবে এতগুলো উপায় আমি ভাগ করতে পারবো। এখানে আমাদের আরেকটা বিষয় দেখো, চিন্তা করি, সেটা হলো যে যদি 1 নাম্বার বলি, যদি পি কিউ সমান হয়, অর্থাৎ দুইটা সমান ভাগে ভাগ করতে হয়, এগুলোকে যদি আমার দুইটা সমান ভাগে ভাগ করতে হয়, তাহলে ভাগ করার উপায় হচ্ছে 2p বাই ফ্যাক্টরিয়াল p হোল স্কয়ার, এটা হলো দুইটা দলে বিভক্ত করব। এখানে তোমার একটা বিষয় চলে আসবে, সেটা হচ্ছে একটা ফ্যাক্টরিয়াল 2 চলে আসবে। কেন? কারণ আমি জাস্ট দুইটা দলে বিভক্ত করতেছি, এটা সংখ্যা কম হবে। সূত্র হলো এটা। আর যদি পি এবং কিউ যদি সমান হয় এবং
এবং দুইজন ব্যক্তির মধ্যে ভাগ করতে হয়, দুইজন ব্যক্তির মধ্যে ভাগ, বা দুইটা নামে ভাগ, অথবা আমরা খেলতে নামি না, যে ক্রিকেট খেলতে নামলাম, আমার প্লেয়ার আমরা ভাগ করতেছি, র্যান্ডমলি ভাগ করতেছি, তো সেখানে যদি টিমের নাম থাকে লাল দল সবুজ দল, তাহলে ভাগ সংখ্যাটা হবে একরকম, কারণ লাল দলে যাদেরকে আমি পাঠাইলাম তাদেরকে যদি আমি সবুজ দলে পাঠাই তাহলে তো ভাগটা আবার ডিফারেন্ট হয়ে যাবে। এই জন্য যদি দুইটা নাম আছে এরকম দুইটা ভাগে বিভক্ত করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই টুটা থাকবে না। আর যদি জাস্ট দুইটা ভাগে ভাগ করতে হয়, জাস্ট দুইটা ভাগ, লাল সবুজ এরকম দুইটা ভাগ না, বা কোনো ক্রিকেট টিম এক্স টিম ওয়াই টিম এরকম না, জাস্ট দুইটা ভাগ, তখন এখানে টু দ্বারা ভাগ করতে হবে। আর যদি তোমার দুইটা ব্যক্তির মধ্যে ভাগ করতে হয়, অথবা দুইটা টিমের মধ্যে ভাগ করতে হয়, দুইটা নাম আছে এরকম টিমের মধ্যে ভাগ করতে হয়, তাহলে আমার সূত্রটা হবে এরকম: দুইজন ব্যক্তির মধ্যে সমান ভাবে ভাগ করার উপায়। ওকে, এই সূত্রটাকে আমরা n সংখ্যকের জন্য যদি নিয়ে যাই, আমার বস্তু সংখ্যা হলো n ইন্টু p, n একটা পূর্ণ সংখ্যা, p একটা পূর্ণ সংখ্যা, বস্তু সংখ্যা হলো np। এদেরকে আমি n সংখ্যক ভাগে ভাগ করতে চাই, তাহলে n সংখ্যক সমান ভাগে ভাগ করার উপায়, n সংখ্যক সমানভাবে ভাগ করার উপায়, np ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল p তার পাওয়ার হলো n, এতভাবে ভাগ করা যায় n সংখ্যক সমানভাবে ভাগ করার উপায়। আর যদি আমি বলতাম যে এবং n সংখ্যক জনের মধ্যে, n সংখ্যক জনের মধ্যে বা n সংখ্যক ব্যক্তির মধ্যে ভাগ করার উপায়, সমানভাবে ভাগ করার উপায়, তখন এই ফ্যাক্টরিয়াল nটা থাকতো না, তখন হয়ে যেত np এটা হয়ে যেত। যদি n সংখ্যক ব্যক্তির মধ্যে আমরা করি তখন আমার এখানে থাকবে না। আর যদি n সংখ্যক ব্যক্তির মধ্যে না করি, কেন থাকবে না? কারণ এই যে n সংখ্যক ব্যক্তির মধ্যে আমি সাজাতে পারি, সেই সাজানোটা আবার কত হবে? সেই সাজানোটা তো ফ্যাক্টরিয়াল n উপায়। সেই ফ্যাক্টরিয়াল n যদি আমি এটার সাথে গুণ করে দিই, তাহলে এই n আর n কেটে যায়, কেটে গিয়ে থাকবে না। এই জন্য n সংখ্যক ব্যক্তির মধ্যে আমরা আবার সাজাতে পারি এইভাবে। এটার খুব একটা একেবারে বাস্তব উদাহরণ হলো, তোমরা যারা সবাই হয়তো চেনে না, কার্ড খেলো, তাস, প্লেয়িং কার্ড, এখানে কয়টা কার্ড থাকবে? 52টা কার্ড থাকবে। এই 52টা কার্ড আমি যদি 4টা ভাগে ভাগ করি, এই 52টি কার্ড যদি আমি 4 ভাগে ভাগ করি, 52টি কার্ডকে যদি আমি 4 ভাগে ভাগ করি, 52 কার্ড 4 ভাগে ভাগ করলে কত পড়বে? একটা ভাগে পড়বে আমার 13টা করে কার্ড। তাহলে 52টি কার্ডকে 4টি ভাগে ভাগ করার উপায়, 4টি ভাগে ভাগ করার উপায়, 4টি ভাগে ভাগ করার উপায়। বাহান্নটি কার্ডকে 4টি ভাগে ভাগ করার উপায় হলো এটা, 4টি সমান ভাগে ভাগ করার উপায় এটি। আর যদি বলতে 4 জনের মধ্যে ভাগ করে দাও, 4 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দাও, তাহলে সেই 4 জন ব্যক্তির মধ্যে এই প্রত্যেকটা ভাগকে আমি যদি একটা অংশ ধরি, এই 4টা ভাগকে আমি 4 জনের মধ্যে কতভাবে বাছাই করতে পারবো? এই 4টা ভাগকে আমি বাছাই করতে পারবো
সাজাতে পারবো ফ্যাক্টরিয়াল 4 উপায়। এই জন্য সেই ক্ষেত্রে আবার হয়ে যাবে যে যদি আমি 4 জন ব্যক্তির মধ্যে 52টি তাস ভাগ করে দেই, 4 জন ব্যক্তির মধ্যে 52টি তাস ভাগ করে দেই, তাহলে আমার সংখ্যাটা কিন্তু আরো বেড়ে যাবে। আর যদি জাস্ট শুধু 4 জন ব্যক্তির 4টি ভাগে ভাগ করি, তাহলে আমার এটা হয়ে যাবে এতটুকু। আর যদি বলি যে 4 ব্যক্তির মধ্যে ভাগ করতে হবে, তাহলে এইটুকু। এই হলো সেই সূত্র, এই হলো আমাদের একটা সূত্র, একটা বিষয়। আরেকটা বিষয় আমি একটু দেখাতে চাই, সেটা হলো যে আমার কাছে একটা প্রবলেম দিয়ে আমি দেখাই। সে প্রবলেমটা হলো 5টি আম আছে আমার কাছে, 5টি আম, 6টি আপেল আর 3টি কলা। এই ফলগুলো থেকে আমি যে কোনো একটি যদি খেতে চাই, কতভাবে খেতে পারি? যে কোনো একটি, এই 5টি ফল থেকে যে কোনো একটি ফল যদি আমি খেতে পাই, একটি বা কমপক্ষে একটি, যে কোনো একটি না, সরি, কমপক্ষে একটি ফল যদি আমি নিতে চাই, কমপক্ষে একটি মানে হচ্ছে এক বা একাধিক, কমপক্ষে একটি মানে হচ্ছে এক বা একাধিক, তার মানে যে কোনো সংখ্যক ফল যদি আমি নিতে চাই, তাহলে আমি কতভাবে নিতে পারি? এখন তুমি এভাবে খেয়াল করতে পারো যে 5টা যে ফল আছে, আম আছে আমার, 5টার মধ্যে থেকে আমি একটা আম নিতে পারি, 2টা খেতে পারি, 3টা নিতে পারি, 4টা নিতে পারি, 5টাও নিতে পারি, আবার নাও নিতে পারি। তাহলে আম নেওয়ার উপায় আমার কয়টা? আম নেওয়ার উপায় হলো 5+1। ঠিক একইভাবে 6টি আপেলের মধ্যে থেকে আমি একটা আপেল নিতে পারি, 2টা নিতে পারি, 3টা নিতে পারি, 4টা নিতে পারি, 5টা নিতে পারি, 6টা নিতে পারি, অথবা নাও নিতে পারি। এই যে 6টা আপেল নেওয়ার 6 ভাবে নিতে পারি, আবার তার সাথে নাও নিতে পারি, আরেকটা উপায় যুক্ত হলো, এটা হচ্ছে 6+1। আর একটা হলো যে 3টা কলার থেকে আমি নিতে পারি 3+1। এখানে আমি 1 বিয়োগ দেবো। কেন? ওই যে 3টার ক্ষেত্রেই যে ঘটনাটা ঘটবে, যে 3টার মধ্যে কোনোটাই আমি নিলাম না, ওই যে একটা উপায়, সেই উপায়টা আমরা বাদ দিচ্ছি। কারণ আমরা বলছি যে কমপক্ষে একটি ফল কতভাবে নেওয়া যেতে পারে, কমপক্ষে একটি ফল কতভাবে নেওয়া যেতে পারে। আর এইটা হচ্ছে সবগুলো ফলের কোনোটাই নিব না, সেই উপায় হলো এটা। এই জন্য আমাদের উপায় হচ্ছে 6 × 7 × 4 -1। 6 আর এটা হলো 642 × 4 -1, 8, দ্যাট ইজ 167। এত উপায় আমি এক বা একাধিক ফল নিতে পারি, অথবা কমপক্ষে একটি ফল, এই ফলগুলো থেকে কমপক্ষে একটি ফল নিতে পারি। এটা হলো একটা উপায়, একটা পদ্ধতি। আরেকটা বিষয় একটু ভালো করে খেয়াল করো, এখানে বলছিলাম যে সব ফল আমার কয়টা? 5টা, 11টা, 14টা ফল আছে। এই 14টা ফল থেকে এক বা একাধিক ফল আমি কতভাবে নিতে পারি? এতভাবে। এখন আমার প্রশ্নটা একটু ভিন্ন। এখন যদি আমি বলি যে এই ফলগুলো থেকে আমি প্রত্যেকটি ফল থেকে কমপক্ষে একটি করে ফল কতভাবে নিতে পারি? প্রত্যেকটি ফল থেকে কমপক্ষে একটি ফল আমি কতভাবে নিতে পারি? প্রত্যেকটি ফল থেকে কমপক্ষে একটি ফল আমি কতভাবে নিতে পারি? সেটা হলো 2⁵ কেন? এই 5টা ফল থেকে আমার কমপক্ষে একটা নিতে হবে, তাহলে আমি একটা নিতে পারি, 2টা নিতে পারি, 3টা নিতে পারি, 4টা নিতে পারি। মানে কি, ওই যে আমি সূত্রটা বলছিলাম, আমি একটা ফল নিতেও পারি, নাও নিতে পারি। নিতেও পারি, না নিতে পারি, এই জন্য উপায় 2টা। কয়টার ক্ষেত্রে এটা ব্যবহার করব? 5টার ক্ষেত্রে। এই জন্য 2⁵ এই যে নিতে পারবো না, নিলাম না, সবগুলোর মধ্যে কোনোটাই নিলাম না, এই উপায়টা বাদ। কারণ এখানে বলছে যে প্রত্যেকটা ফল থেকে কমপক্ষে একটি করে নিতে হবে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে 2⁵ তৃতীয়টা হচ্ছে 2⁵ এই হিসাবটা বের করলে
আমরা প্রত্যেকটি ফল থেকে কমপক্ষে একটি, প্রত্যেক প্রকার ফল থেকে কমপক্ষে একটি করে ফল কতভাবে নেওয়া যায় সে উপায়টা বের হবে। এটা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে। এটা ক্যালকুলেশন হচ্ছে 13,671। এটার উপায়টা অনেক বেশি। এখানে যদি পি প্রকারের বস্তু পি রকম বস্তু এক প্রকার, কিউ প্রকারের বস্তু আরেক দ্বিতীয় প্রকার, আর প্রকারের বস্তু আরেক রকম, তাহলে তাদের উপায়টা হচ্ছে 2 টু দি পাওয়ার পি মাইনাস 1 সূত্র। এটা 2 টু দি পাওয়ার কিউ মাইনাস 1, 2 টু দি পাওয়ার আর মাইনাস 1, এরকম যত রকম থাকবে সবগুলোই গুণ হয়ে যাবে। আগেরটাতে হচ্ছে যে সবগুলো থেকে যদি কমপক্ষে একটা নিতে হয়, সেক্ষেত্রে সূত্রটা ছিল পি প্লাস 1 কিউ প্লাস 1 আর প্লাস 1 মাইনাস 1, যে কোনোটাই নিব না, সেই উপায়টা বাদ। এই হলো আমাদের সমাবেশ চ্যাপ্টার। আশা করি সমাবেশের যতগুলো বিষয় আমাদের ইনক্লুড আছে আমাদের সিলেবাসে, সেগুলো সবগুলোকে আমি টাচ করতে পেরেছি। হ্যাঁ, তোমরা যদি বইয়ের যে থিওরি অংশটা আছে সেগুলোতে যদি একটু দেখো, তাহলে এই বিষয়গুলো যেগুলো বললাম আমি, এগুলো আরেকটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়গুলো আগে ইম্পর্টেন্ট ছিল না, কারণ এইখান থেকে যে প্রবলেমগুলো হয় সেগুলো হয়তো 1 মার্কসের জন্য দেওয়া সম্ভব, এর বেশি দেওয়া সম্ভব না। এই জন্য এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু আগে যখন আমাদের 4 মার্কসের ছিল, তখন এগুলো ইম্পর্টেন্ট ছিল না, এখন ইম্পর্টেন্ট হয়েছে। ফলে তুমি বইয়ের যে এক্সাম্পলগুলো শুরু হওয়ার আগের যে থিওরি অংশটুকু আছে সেটুকু একটু ভালো করে দেখবা, তাহলে এইগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ। আবার কোনো চ্যাপ্টার পড়াইতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।